আবেগ যখন আমাদের মস্তিষ্ককে অকেজো করে দেয়, তখন পৃথিবীর জটিল জঘন্য চক্রান্তগুলিও ছায়াছবির মতো রঙিন হয়ে ওঠে। প্রেমের আবেগে অন্ধ হয়ে যায় বোধের চোখ। অলীক কল্পনাও বাস্তবের রূপ নেয়, আর যার কোনো অস্তিত্বই নেই, তাই হয়ে ওঠে জীবনের চরম লক্ষ্য। আজ এখন স্টোরি টাইমে শুনছেন স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এ কেস অফ আইডেন্টিটি অবলম্বনে অস্তিত্বের খোঁজে শার্লক হোমস। এ কেস অফ আইডেন্টিটি স্যার আর্থার কোনান ডয়েলের লেখা 56টি শার্লকের ছোট গল্পের একটি, আর শার্লক হোমস অ্যাডভেঞ্চার্সের তৃতীয় গল্প। 1891 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে দি স্ট্র্যান্ড ম্যাগাজিনে এটি প্রথম প্রকাশিত হয়। আজকের অডিও গল্পের নাট্যরূপ এবং পরিচালনায় রয়েছেন জয়দীপ গঙ্গোপাধ্যায়। গল্পের বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন সোমা মিত্র, সঙ্গীত ঘোষ, রাজ চট্টোপাধ্যায় এবং জয়দীপ গাঙ্গুলি। পোস্টার ও সাউন্ড এডিটিং জয়ফো ক্রিয়েশন। প্রযোজনা টিম এখন স্টোরি টাইম। শুরু হচ্ছে ডিটেকটিভ গল্প অস্তিত্বের খোঁজে শার্লক হোমস। দেখো ভাই ওয়াটসন, মানুষের মনের কল্পনা যত দূরেই যাক না কেন, জীবন তার চাইতে আরও অনন্ত গুণ বিস্ময়কর। জীবনের অতি তুচ্ছ সাধারণ ঘটনাও অনেক সময়ই কল্পনাকে হার মানায়। ধরো, আমরা হাত ধরাধরি করে জানলা দিয়ে উড়ে গিয়ে এই বিশাল মহানগরীর ওপর দিয়ে উড়তে উড়তে বাড়ির ছাদগুলোকে আস্তে আস্তে সরিয়ে ফেলে যদি তার ভেতরকার অদ্ভুত ঘটনাবলীর ওপর তাকাই, তাহলে যেসব আশ্চর্য ঘটনার মিল, পরিকল্পনা, দ্বন্দ্ব, ঘাত প্রতিঘাত আর আরও বিস্ময়কর সেই সব ঘটনা শৃঙ্খলকে দেখব, যেগুলো যুগ যুগ ধরে এক অপ্রত্যাশিত পরিণতির দিকে এগিয়ে চলেছে। তার কাছে ফর্মুলায় বাঁধা চিরাচরিত ধারার সাসপেন্স উপন্যাসও নিতান্তই জোলো আর একঘেয়ে লাগতে বাধ্য। শার্লক হোমসের বেকার স্ট্রিটের বাসায় আমরা দুজন অগ্নিকুণ্ডের দুপাশে বসেছিলাম। আমি বললাম, আমি কিন্তু তোমার কথা মানতে পারছি না। খবরের কাগজের মারফত যেসব ঘটনা আত্মপ্রকাশ করে সেগুলি যথারীতি খুবই সাধারণ স্তরের এবং বোকা বোকা। পুলিশ রিপোর্টগুলোতে তো বাস্তবতার লেশমাত্র থাকে না। তথাপি স্বীকার করতেই হবে যে সেগুলো আকর্ষণীয় নয়, শিল্পসম্মতও নয়। দেখো, প্র্যাকটিক্যালি দেখতে গেলে সমস্ত বিষয়কে সিলেকশন আর বিবেচনার মাধ্যমে তার সঠিক বিশ্লেষণ করাটা জরুরি। পুলিশি রিপোর্টগুলোয় ওই জিনিসটারই বড় অভাব। তারা ঘটনার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ বিবরণের চাইতে ম্যাজিস্ট্রেটের নিরস মন্তব্যকেই বেশি গুরুত্ব দেয়, অথচ একজন প্রকৃত রহস্য সন্ধানীর কাছে সেটাই প্রধান। সেটার উপর যদি দৃষ্টি দাও, খুঁটিয়ে অবজার্ভ করো, তাহলে দেখবে যে সাধারণ ঘটনার থেকে অসাধারণ আর অস্বাভাবিক বোধহয় আর কিছুই নেই। আমি সহাস্যে মাথা নাড়লাম। তোমার এরূপ ভাবনার কারণ আমি বুঝতে পারি। 3 মহাদেশে সর্বত্র যখনই কেউ একেবারে দিশেহারা হয়ে পড়ে, তখন তো তুমিই তাদের বেসরকারি পরামর্শদাতা ও সাহায্যকারী। কাজেই যা কিছু বিস্ময়কর এবং অসাধারণ তার সঙ্গেই তোমার যোগাযোগ ঘটে। এই যে এখানে মেঝে থেকে প্রাতঃকালীন সংবাদপত্রখানা আমি হাতে তুলে নিলাম। বেশ তো, একটা পরীক্ষাই হয়ে যাক। প্রথম হেডিংটা শোনো। স্ত্রীর প্রতি স্বামীর নিষ্ঠুরতা। তার নিচে
আধ কলম ছাপা খবর, কিন্তু ওটা না পড়েই বলতে পারি যে সব ব্যাপারটাই আমার জানা। সেই অন্য একটি স্ত্রীলোক, মদ্যপান, ধাক্কা, আঘাত, ছড়ে যাওয়া কোনো সহৃদয় বোন বা গৃহকর্ত্রী। অত্যন্ত বাজে সাহিত্যিকও এর চাইতে বাজে কিছু লিখতে পারেন না। কাগজখানা নিয়ে তার উপর চোখ বোলাতে বোলাতে হোমস বলল, তোমার যুক্তির সপক্ষে দৃষ্টান্তটা খুবই দুর্ভাগ্যজনক, সন্দেহ নেই। এটা হচ্ছে ডান্ডাস বিবাহ বিচ্ছেদের মামলা। ঘটনাক্রমে এই ব্যাপারে কিছু কিছু রহস্য উন্মোচনের কাজে আমাকে লাগানো হয়েছিল। মহিলার স্বামীটি মোটেই নেশা করত না, আর তার অন্য কোনো স্ত্রীলোকের প্রতি অনুরাগও ছিল না। অথচ অভিযোগে বলা হয়েছে প্রতিবার খাবার সময় স্বামীটি তার নকল দাঁতগুলো খুলে স্ত্রীর দিকে ছুঁড়ে দিত। তুমি নিশ্চয়ই স্বীকার করবে যে একজন সাধারণ স্তরের গল্প লেখকের কল্পনাতেও বোধহয় এইরকম একটা কথা ধরা দেবে না। বুঝলে ডাক্তার, অ্যাক্টিভ নস্যি নাও আর স্বীকার করো যে তোমার দৃষ্টান্ত দিয়েই আমি তোমার ওপর এক হাত নিয়েছি। সোনার নস্যদানটা আমার দিকে এগিয়ে দিল। তার ঢাকনার মাঝখানে একটা বড় পদ্মরাগ মণি বসানো। ওর সাদাসিধে সরল জীবনযাত্রার সঙ্গে মণিটির উজ্জ্বলতা এতই বেমানান যে আমি সে বিষয়ে মন্তব্য না করে পারলাম না। তোমার হাতে? ওহো, আমি ভুলেই গিয়েছিলাম, তোমাকে একটা কথা বলা হয়নি। আসলে তোমার সঙ্গে যে গত কয়েক সপ্তাহ দেখা হয়নি সেটা আমার মাথায় ছিল না। আইরিন অ্যাডলারের দলিলপত্রের ব্যাপারে আমার সহায়তার জন্য বোহেমিয়া রাজ এটা আমাকে উপহার দিয়েছেন। আর আংটিটা? তার আঙুল থেকে যে উজ্জ্বল আলো ঠিকরে বেরুচ্ছিল সেদিকে তাকিয়ে আমি প্রশ্ন করলাম। আংটিটা হচ্ছে হল্যান্ডের রাজ পরিবারের কাছ থেকে পাওয়া। যদিও আমার দু একটা ছোটোখাটো রহস্যের বিবরণ তুমি দয়া করে তোমার কলমে ধরেছ, তবুও ব্যাপারটা এতটাই গোপনীয় যে তোমাকে সেটা বলা যাবে না। আমি সাগ্রহে জিজ্ঞাসা করলাম, এখন তোমার হাতে কি কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ 10-12টা আছে, তবে তার কোনোটাকেই আমার ঠিক মনের মধ্যে স্থান দিতে পারছি না। সেগুলো খুবই গুরুতর ব্যাপার, কিন্তু মনে কোনো রকম আগ্রহ জাগায় না। আসলে কি বলতো, আমি প্রায়ই দেখেছি যে সাধারণ ঘটনার মধ্যেই সেই পর্যবেক্ষণ আর কার্যকারণের দ্রুত বিশ্লেষণের সুযোগ থাকে, যেটা অনুসন্ধানকে আকর্ষণীয় করে তোলে। অপরাধ যত বড় মাপের হয় সেটা ততই সরল হয়, কারণ তার উদ্দেশ্য মানে মোটিভটা ততই স্পষ্টতর হয়। মার্সেলেস থেকে যে জটিল কেসটা আমার হাতে এসেছে, একমাত্র ওইটে ছাড়া অন্য বড় অপরাধের ঘটনায় এমন কিছু থাকে না যা আগ্রহের সৃষ্টি করতে পারে। অবশ্য এটাও সম্ভব হতে পারে যে আর কয়েক মিনিট কাটতে না কাটতেই একটা ভালো কেস আমাদের হাতে এসে যাবে, কারণ ওই দেখো আমাদের জনৈক মক্কেল বোধহয় এদিকেই আসছেন। চেয়ার থেকে উঠে দুদিকে সরানো পর্দার ফাঁকে দাঁড়িয়ে সে নিচে লন্ডনের বৈচিত্র্যহীন রাজপথের দিকে তাকিয়েছিল। তার ঘাড়ের ওপর দিয়ে তাকিয়ে আমি দেখতে পেলাম উল্টো দিকের ফুটপাতে একটি মোটা সোটা স্ত্রীলোক দাঁড়িয়ে আছে। একটা ভারী ফারের গলাবন্ধ তার গলায় জড়ানো, মাথায় একটা লাল পালক লাগানো চওড়া টুপি, ডাচেস অফ ডেভনশায়ারি স্টাইলে কান পর্যন্ত ঢেকে বাঁকা করে বসানো। সেই সাজসজ্জার বর্ম ভেদ করে সে আমাদের জানলার দিকে তাকালো। কেমন যেন ইতস্তত ভাব, শরীরটা বার কয়েক সামনে পেছনে দুলল, হাতের দস্তানার বোতামগুলো নাড়াচাড়া করল। তারপর হঠাৎ সাঁতারু যেভাবে তীর থেকে ঝাঁপ দেয় ঠিক সেই ভঙ্গিতে সে দ্রুত বেগে রাস্তাটা পার হল। সিগারেটটা আগুনের মধ্যে ফেলে দিয়ে হোমস বলল, হ্যাঁ, এসব লক্ষণ আমি আগেও দেখেছি। রাস্তায় দাঁড়িয়ে এগোনো পেছনো মানেই হচ্ছে একটা ভালোবাসাবাসির ব্যাপার। পরামর্শ চাই, কিন্তু ঠিক বুঝতে পারছে না যে ব্যাপারটা অন্যকে জানানো ঠিক হবে কিনা।
অবশ্য তার মধ্যেও রকম ফের আছে। যখন কোনো স্ত্রীলোক কোনো পুরুষের দ্বারা গুরুতরভাবে নির্যাতিত হয়, তখন সে কোনো রকম দ্বিধা করে না। সেক্ষেত্রে সাধারণ লক্ষণই হলো কর্কশ ঘণ্টার ধ্বনি। কিন্তু এক্ষেত্রে মনে হচ্ছে একটা প্রেমের ব্যাপার। মেয়েটা যতটা বিচলিত বা ক্ষুব্ধ, ততটা রেগে নেই। কিন্তু সে তো নিজেই এখন হাজির হয়েছে আমাদের সন্দেহ নিরসন করতে। অতএব দেখাই যাক। আর আমরা শুনতে পেলাম কলিং বেলের জোরালো শব্দ। কথার সঙ্গে সঙ্গে দরজায় একটা টোকা পড়ল এবং বালক ভৃত্যটি ঘোষণা করল, মিস মেরি সাদারল্যান্ড। ততক্ষণে মহিলাটি স্বয়ং তার ছোট কালো দেহের পেছনে এসে দাঁড়িয়েছে, ছোট পাইলট বোটের পালতোলা বাণিজ্য জাহাজের মতো। শার্লক হোমস তার স্বভাবসিদ্ধ সহজ সৌজন্যের সঙ্গে তাকে স্বাগত জানালো, দরজা বন্ধ করে দিল। তারপর অভিবাদন জানিয়ে তাকে একটি আরাম কেদারায় বসিয়ে দিয়ে ওর নিজস্ব রীতিতে উদাসীন অথচ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখতে লাগল। বলল, মিস মেরি, আপনি কি বুঝতে পারলেন না? চোখের ক্ষীণ দৃষ্টি নিয়ে এত বেশি টাইপ করাটা আপনার পক্ষে উচিত নয়। প্রথমে অসুবিধে হতো, কিন্তু এখন আমি না তাকিয়েই বুঝতে পারি কোন অক্ষরটা কোথায় আছে। তারপর হঠাৎ নিজের কথাগুলোর পুরো অর্থ হৃদয়ঙ্গম করে সে খুব চমকে উঠল। তার চওড়া মুখের ওপর ভয় ও বিস্ময়ের ছায়া পড়ল। চেঁচিয়ে বলে উঠল, মিস্টার হোমস, আপনি আমার কথা শুনেছেন? না হলে আপনি জানলেন কি করে? হোমস হেসে বলল, কিচ্ছু ভাববেন না, সব কিছু জানাই তো আমার কাজ। অন্যরা যেটা দেখে না, আমি সেটাই দেখি। আর তা না হলে আপনি পরামর্শের জন্য আমার কাছে আসবেন কেন? দেখুন, মিসেস ইথারেজের কাছে আপনার কথা শুনেই আমি এসেছি। আপনার মনে নেই যখন পুলিশ এবং অন্য সকলেই ধরে নিয়েছিল মিসেস ইথারেজের স্বামী মারা গেছেন, তখন আপনি কত সহজে তাকে খুঁজে বার করেছিলেন? ওহ মিস্টার হোমস, আমি বড় আশা করে আপনার কাছে এসেছি। আপনিও আমার জন্য তাই করবেন। আমি ধনী নই, কিন্তু বছরে 100 পাউন্ড আমার বাঁধা বরাদ্দ। তাছাড়া মেশিন চালিয়ে যা পাই তা তো আছেই। মিস্টার হোসমান অ্যাঞ্জেলের কি হয়েছে তা জানবার দরকার হলে আমি সব কিছু দিতে রাজি আপনাকে। মিস্টার হোমস, প্লিজ একটু দেখুন। শার্লক হোমসের দুটো আঙুলের টিপ তেমনই ধরা আছে। ঘরের সিলিংয়ের দিকে চোখ রেখে সে প্রশ্ন করল, আচ্ছা, আমার কাছে আসতে আপনি এতটা তাড়াহুড়ো কেন করেছিলেন? মিস মেরি সাদারল্যান্ডের বোকা বোকা মুখখানিতে আবার একটা চমক খেলে গেল। আপনি ঠিকই বলেছেন। বাড়ি থেকে আমি ছুটে বেরিয়ে এসেছি। মিস্টার উইন্ডি ব্যাংক মানে আমার বাবা ব্যাপারটাকে আমার হালকাভাবে নিলেন যে আমার ভীষণ রাগ হয়ে গেল। তিনি পুলিশের কাছে গেলেন না, আপনার কাছে এলেন না। তারপর যখন বুঝলাম তিনি কিছুই করবেন না, খালি মুখে বলছেন কিছু হয়নি, তখন আমি বুঝি পাগল হয়ে গেলাম। আমার জিনিসপত্র নিয়ে সোজা চলে এলাম আপনার কাছে মিস্টার হোমস। আপনার বাবা নিশ্চয়ই স্টেপ ফাদার, মানে সৎ বাবা। পদবিটা যখন আলাদা। ঠিক তাই, আমার সৎ বাবা। আমি তাকে বাবাই বলি, যদিও শুনলে হাসি পায়, কারণ তিনি আমার থেকে মাত্র 5 বছর 2 মাসের বড়। আচ্ছা, তা আপনার মা বেঁচে আছেন? হ্যাঁ, বেঁচে আছেন এবং বহাল তবিয়তে বেঁচে আছেন। মিস্টার হোমস, বাবার মৃত্যুর পরেই এত তাড়াতাড়ি মা যখন আবার বিয়ে করলেন, তাও এমন একজনকে যে তার থেকে প্রায় 15 বছরের ছোট, তখন আমার মোটেই ভালো লাগেনি ব্যাপারটা। আমার বাবা ছিলেন টটেনহাম কোর্ট রোডের একজন প্লাম্বার। তিনি যে ব্যবসা রেখে গিয়েছিলেন, মা সেটাকে চালাতেন আমাদের ফোরম্যান মিস্টার হার্ডির সাহায্যে। কিন্তু মিস্টার উইন্ডি ব্যাংক এসে মাকে দিয়ে সে ব্যবসা বিক্রি করিয়ে দিলেন, কারণ তিনি ছিলেন বড় লোক, মদের ব্যবসায়ী। গুডউইল আর সুদ বাবদ 4700 টাকা পেলেন।
বাবা বেঁচে থাকলে এত টাকার কথা ভাবতেও পারতেন না। এইসব আবল তাবল অর্থহীন বিবরণ শুনে শার্লক হোমস অধৈর্য হয়ে উঠবে এই রকমই আমি ভেবেছিলাম, কিন্তু দেখলাম গভীর মনোযোগের সঙ্গে সে সব কথা শুনছে। সে প্রশ্ন করল, ওকে, আপনার নিজের আয়ের কথা যা বলছিলেন সেটা কি এই ব্যবসা থেকেই আসে? না না স্যার, সেটা সম্পূর্ণ আলাদা। ওটা আমাকে দিয়ে গেছেন অকল্যান্ডের কাকা নেড। টাকাটা লগ্নি করা আছে নিউজিল্যান্ড স্টকের 4% সুদে। মোট পরিমাণ 2500 পাউন্ড, কিন্তু আমার প্রাপ্য শুধু ওই সুদটুকুনি। ভেরি ইন্টারেস্টিং। তার মানে বছরে 100-র মতো একটা মোটা টাকার অঙ্ক আপনি পান। তাছাড়া আপনার নিজের উপার্জনও রয়েছে। তাহলে তো আপনি নিশ্চয়ই এখানে ওখানে বেড়াতেও যান, আমোদ ফুর্তি করেন। আমার তো মনে হয় যে 60 পাউন্ডের মতো আয় হলেই একজন মহিলার পক্ষে বেশ ভালোভাবেই চলে যাওয়া উচিত। ওর চাইতে আরও অল্পেতেও আমি চালিয়ে নিতে পারতাম মিস্টার হোমস, কিন্তু আপনি তো বোঝেন, যতদিন আমি ওই বাড়িতে থাকব ততদিন কারোর বোঝা হয়ে আমি থাকতে চাই না। কাজে যতদিন তাদের সঙ্গে আছি ততদিন তারাই টাকাটা খরচ করেন। অবশ্য এই ব্যবস্থাটা এখনকার মতন। মিস্টার উইন্ডিব্যাংক প্রতি 3 মাস অন্তর আমার সুদটা তুলে এনে মায়ের হাতে দেন, আর টাইপরাইটিংয়ে আমার যে উপার্জন হয় তাতে আমার ভালোভাবে চলে যায়। সিট প্রতি 2 পেনি করে আমি নিই, আর দিনে 15 থেকে 20 সিট আমি টাইপ করতে পারি। বেশ, আপনার বক্তব্য আপনি খুব পরিষ্কারভাবেই বলেছেন। আলাপ করিয়ে দিই, ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আমার মতোই এনার সামনেও সব কথা আপনি খোলাখুলি বলতে পারেন। এবার বলুন, মিস্টার হোসমার এঞ্জেলের সঙ্গে আপনার কি ধরনের সম্পর্ক? মিস সাদারল্যান্ডের মুখে একটা লালচে আভা ছড়িয়ে পড়ল। জ্যাকেটের কোনা ধরে নাড়াচাড়া করতে করতে বলল, গ্যাস ফিটারদের বল না যে তার সাথে আমার প্রথম দেখা হয়। বাবা বেঁচে থাকতেই তারা টিকিট পাঠাতো, পরেও তারা আমাদের কথা ভুলে যায়নি, মাকে টিকিট পাঠাতো। কিন্তু আমরা সেখানে যাই একটা মিস্টার উইন্ডিব্যাংক মোটেই পছন্দ করতেন না। আমাদের কোনোখানেই যাওয়াই তিনি পছন্দ করতেন না। কিন্তু এবার আমি স্থির করলাম যাবই। তিনি বাধা দেওয়ার কি? তিনি বললেন ওরা আমাদের সঙ্গে মেলামেশা করার উপযুক্ত নয়, অথচ আমার বাবার বন্ধুরা সবাই সেখানে যেতেন। তখন তিনি বললেন আমার ভালো পোশাক নেই, অথচ আমার নতুন লাল মখমলের জামাটা আমি কোনোদিন ড্রয়ার থেকে বেরই করিনি। শেষটায় যখন কিছুতেই আমাকে ঠেকানো গেল না, তখন তিনি ব্যবসার কাজে ফ্রান্সে চলে গেলেন। কিন্তু মা আর আমি আমাদের ফোরম্যান মিস্টার হার্ডির সঙ্গে গেলাম, আর সেখানেই মিস্টার হোসমান অ্যাঞ্জেলির সঙ্গে আমার প্রথম দেখা হয়। হোমস বলল, তো ফ্রান্স থেকে ফিরে এসে মিস্টার উইন্ডিব্যাংক আপনাদের বলে যাওয়ার জন্য নিশ্চয়ই খুব বিরক্তি প্রকাশ করেছেন? না না, মোটেই না। তিনি বরং সেটাকে খুব ভালোভাবেই নিলেন। সব শুনে তিনি হেসে উঠলেন, ঘাড় ঝাঁকুনি দিয়ে বললেন যে মেয়েদের কোনো কাজে বাধা দিয়ে লাভ নেই, কারণ তারা যা চাইবে তা সেটা করবেই। ও তাই বুঝি। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, গ্যাস পিটার্স বলে মিস্টার হোসমার এঞ্জেল নামক একজন ভদ্রলোকের সঙ্গে আপনার আলাপ হলো। হ্যাঁ স্যার, সেই রাতেই তার সঙ্গে আমার দেখা। পরের দিন তিনি স্বয়ং খোঁজ নিয়ে গেলেন আমরা নিরাপদে বাড়িতে ফিরেছি কিনা। তারপরেও আমাদের দেখা হয়েছে। মানে মিস্টার হোমস, 2 বার আমরা একসঙ্গে বেড়াতে গেছি, কিন্তু তারপরে বাবা বাড়ি ফিরে এলেন, আর মিস্টার হোসমান অ্যাঞ্জেলেরও আমাদের বাড়িতে আসা বন্ধ হয়ে গেল। আসেনি? দেখুন, আপনি তো বোঝেন, বাবা যে ওনাকে একেবারেই পছন্দ করতেন না। শুধু উনি কেন, তিনি কাউকেই বাড়িতে আসতে দিতেন না। তিনি বলতেন মেয়েদের নিজেদের পরিবার পরিবেশ নিয়ে সুখী থাকা উচিত। কিন্তু আমি মাকে বলতাম মেয়েরা তো নিজেদের পরিবেশও নিজেরাই গড়ে তুলতে চায়। অথচ দেখুন, এখনো পর্যন্ত আমি আমার কোনো পরিবেশই তৈরি করে উঠতে পারলাম না।
কিন্তু মিস্টার হোসমান এঞ্জেলের খবর কি? তিনি কি আর আপনার সঙ্গে দেখা করবার কোনো চেষ্টাই করেননি? মানে 1 সপ্তাহের মধ্যে বাবার পুনরায় ফ্রান্সে যাবার কথা ছিল তো, তাই হোসপা চিঠি লিখে জানিয়েছিলেন যে যতদিন না বাবা চলে যাচ্ছেন আমাদের দেখা সাক্ষাৎ না হয় ভালো। আসলে এর মধ্যে আমরা চিঠি লিখতাম, সে তো আমাকে প্রতিদিনই চিঠি লিখত, আর সকালে চিঠিগুলো আমি নিয়ে নিতাম। বাবা কিছু জানতেই পারতেন না। আচ্ছা, ওই সময় কি আপনাদের বিয়ে কথাবার্তা হয়েছিল? হ্যাঁ, প্রথম বেড়াতে গিয়েই সে কথা হয়েছিল। মিস্টার হোসমান অ্যাঞ্জেল লেডেনহল স্ট্রিটের একটি অফিসের ক্যাশিয়ার ছিলেন। আর কোন অফিস? বড়ই দুঃখের কথা মিস্টার হোমস, সেটা সেটা আমি জানি না। ও, তিনি তখন কোথায় থাকতেন? ওই বাড়িতেই সে ঘুমতো। আচ্ছা, তার মানে তার ঠিকানাও আপনি জানেন না। তো আপনি সেক্ষেত্রে কোন ঠিকানায় চিঠি লিখতেন? লেডেনহল স্ট্রিট ডাকঘরে, সেখান থেকেই সে চিঠি নিয়ে যেত। সে বলতো অফিসের ঠিকানায় চিঠি দিলে সেখানকার অন্য কর্মীরা তাকে খেপাবে, তাই সে যেমন আমাকে টাইপ করে চিঠি লিখত, আমিও সেই রকম টাইপ করেই চিঠি পাঠাতাম। কিন্তু সে আপত্তি করত, বলতো আমি নিজে হাতে চিঠিটা লিখলে সেটা হবে আমারই চিঠি, আর টাইপ করলে মনে হবে ওই যন্ত্রটা দুজনের মাঝখানে যেন আড়াল সৃষ্টি করছে। এর থেকে আপনি বুঝতে পারছেন মিস্টার হোমস, তিনি আমাকে কত ভালোবাসতেন, আমার বিষয়ে কত খুঁটি নাটি কথা উনি ভাবতেন। এটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। অনেকদিন ধরেই এটাকে আমি ধ্রুব সত্য বলে মানি যে খুঁটিনাটি বিষয়গুলোই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। মিস মেরি, মিস্টার হোসমার এঞ্জেল সম্পর্কে এই ধরনের আর কোনো ছোটোখাটো কথা কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে? একটু প্লিজ আমাকে বলবেন। সে খুব লাজুক মানুষ মিস্টার হোমস। দিনের আলোর অপেক্ষা সন্ধ্যার পরেই উনি আমার সঙ্গে বেড়াতে বেশি ভালোবাসতেন। তিনি বলতেন সকলের চোখে তিনি পড়তে চান না। উনি খুবই ভদ্র মানুষ, তার কণ্ঠস্বরও খুব শান্ত। উনি বলেছিলেন ছোটবেলায় তার কণ্ঠপ্রদাহ ও গ্রন্থিস্ফীতি রোগ হয়েছিল, যার ফলে তার কণ্ঠস্বর দুর্বল হয়ে গেছে। আর উনি কথাও বলতেন খুব ফিসফিস করে। সব সময় সে সেজে গুজে থাকত, খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকত। কিন্তু আমার মতনই তারও চোখের দৃষ্টি খুব ক্ষীণ, তাই সে রঙিন চশমা ব্যবহার করত। বেশ কথা। কিন্তু আপনার স্টেপফাদার মানে সৎ বাবা মিস্টার উইন্ডিব্যাংক ফ্রান্সে ফিরে গেলে কি হলো? মিস্টার হোসমান অ্যাঞ্জেল আবার আমাদের বাড়িতে এলেন এবং এবার প্রস্তাব দিলেন যে বাবা ফিরে আসার আগেই আমাদের বিয়েটা সেরে ফেলতে হবে। উনি তখন বিয়ের জন্য ভীষণ ব্যগ্র হয়ে উঠলেন। টেস্টামেন্টে হাত রেখে আমাকে দিয়ে প্রতিজ্ঞা করালেন যে যা কিছুই ঘটুক না কেন আমি যেন সবসময় তার অনুগত থাকি। প্রথম থেকেই মা তো তার পক্ষেই ছিলেন এবং আমার চাইতেও তাকে বেশি আদর করতেন। তারপর যখন তারা 1 সপ্তাহের মধ্যে বিয়ের কথা বললেন, তখন আমি বাবার কথা তুললাম। কিন্তু তারা দুজনেই বলল বাবার কথা ভাবতে হবে না, তাকে পরে বললেই হবে। মাই তার সঙ্গে বোঝাপড়া করে সব ঠিক করে নেবেন। ব্যবস্থাটা কিন্তু খুব একটা আমার পছন্দ হলো না মিস্টার হোমস। যদিও এই ব্যাপারে তার কাছ থেকে অনুমতি নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তিনি আমার থেকে মাত্র কয়েক বছরের বড়। কিন্তু তবুও এভাবে লুকিয়ে কাজটা করতে আমি চাইনি। তাই কোম্পানির অফিস বোর্ডুতে বাবাকে চিঠি লিখলাম। কিন্তু সে চিঠি আমার কাছে ফেরত এলো বিয়ের দিন সকালে। ও, চিঠিটা তিনি মিস করলেন? হ্যাঁ স্যার, চিঠিটা পৌঁছানোর আগেই তিনি ইংল্যান্ডের জন্য রওনা হয়ে গেছিলেন। আহা হা, ভেরি স্যাড। আপনাদের বিয়ের দিন ধার্য হয়েছিল শুক্রবার, সেটা কি কোনো চার্চে হওয়ার কথা ছিল? হ্যাঁ, গির্জাতে হয়েছিল, তবে খুব অনাড়ম্বরভাবে। কথা ছিল কিংস ক্রসের নিকটবর্তী সেন্ট সেভিয়ারে বিয়েটা হবে এবং তারপরেই আমরা সেন্ট প্যাঙ্ক্রাসের হোটেলে প্রাতরাশ করব। যথাসময় হোসমান একটা গাড়ি নিয়ে এলো। আমাদের দুজনকে সে গাড়িতে উঠিয়ে দিয়ে সে নিজে আর একটা গাড়ি নিল। গির্জাতে আমরা আগেই পৌঁছালাম, পরে এলো অপর গাড়িটা।
তার গাড়ি থেকে নামবার অপেক্ষায় আমরা বসে আছি, কিন্তু সে আর নামে না। শেষ পর্যন্ত কোচম্যান নেমে এসে দেখে গাড়িতে কেউ নেই। লোকটা বলে সে কিছুই বুঝতে পারছে না, কারণ সে নিজের চোখে তাকে গাড়িতে উঠতে দেখেছে। এটা গত শুক্রবারের কথা। সেই থেকে মিস্টার হোমস, তাকে আমি দেখিনি কিংবা এমন কিছু শুনিও নি যাতে তার গতিবিধি সম্পর্কে কিছুমাত্র আলোকপাত হয়। আপনার প্রতি সত্যিই খুব অসম্মানজনক ব্যবহার হয়েছে। না না স্যার, এমনভাবে সে আমাকে ছেড়ে যেতে পারে না, তেমন মানুষই সে নয়। সারাটা সকাল সে আমাকে বলেছে যাই কিছু ঘটুক না কেন আমি যেন তার প্রতি অনুরক্ত থাকি। এমনকি যদি সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু ঘটে যায় যা আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, তারপরেও যেন আমি স্মরণ রাখি, যেন আমি তাকে কথা দিয়েছি, আর আজ হোক বা কাল হোক সেই প্রতিশ্রুতি দাবি করতে সে অবশ্যই আসবে। বিয়ের দিন সকালে এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল তখন আমার খুব অবাক লাগছিল, কিন্তু তারপর থেকে যা ঘটল তাতে এখন তো সব অর্থপূর্ণই মনে হচ্ছে। নিশ্চয়ই মনে হয়। তাহলে আপনার অভিমত হচ্ছে যে একটা কোনো অপ্রত্যাশিত বিপদ তার সঙ্গে হয়েছে। হ্যাঁ স্যার, আমার বিশ্বাস সে কোনো বিপদের আভাস পেয়েছিল, না হলে ওইরকম করে কথা বলতো না। আর শেষ পর্যন্ত সেটাই ঘটেছে। আচ্ছা, সেটা কি ধরনের বিপদ সে বিষয়ে আপনার কোনো ধারণা আছে কি? না, কি ধরনের বিপদ সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই মিস্টার হোমস। আর একটা প্রশ্ন, আপনার মা ব্যাপারটাকে কিভাবে নিলেন? মা ভীষণ রেগে গেলেন জানেন মিস্টার হোমস। মা বললেন আমি যেন আর কখনো এই বিষয় নিয়ে কোনো কথা না বলি। আর আপনার বাবা, তাকে বলেছিলেন? হ্যাঁ, আমার মতন বাবাও ভাবলেন যে হোসপারে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, তবে শীঘ্রই আমি তার খবর পাব। বাবা বললেন গির্জার দরজা পর্যন্ত নিয়ে গিয়ে তারপর আমাকে ছেড়ে যাওয়ার পিছনে তার কি স্বার্থ থাকতে পারে? যদি সে আমার কাছ থেকে টাকা ধার করতো, অথবা যদি আমাকে বিয়ে করার পর আমার টাকাটা হাতিয়ে নিত, তাহলে না হয় একটা কোনো যুক্তি পাওয়া যেত। কিন্তু টাকার ব্যাপারে হোসমার খুবই স্বাধীন চেতা মিস্টার হোমস। আমার একটা সিলিংও সে কখনো নেয়নি। তাহলে তার কি হলো? সে একখানা চিঠিও কেন দিতে পারছে না? উফ, ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি মিস্টার হোমস, পাগল হয়ে যাচ্ছি। রাতটা আমি একটুও ঘুমোতে পারি না। দস্তানার ভেতর থেকে একটা ছোট রুমাল বের করে সেটা মুখে চেপে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। উঠে দাঁড়িয়ে হোমস বলল, ওকে মিস মেরি, কেসটা আমি দেখব, আর একটা ফয়সালাও যে করতে পারবো সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। এখন থেকে ব্যাপারটা আপনি আমার ওপরেই ছেড়ে দিন। আপনি দয়া করে এ নিয়ে আর মাথা ঘামাবেন না প্লিজ। আর সবচেয়ে বড় কথা, মিস্টার হোসমার এঞ্জেল যেমন আপনার জীবন থেকে সরে গেছে, তেমনি আপনার স্মৃতি থেকে তার সমস্ত ঘটনাবলীও মুছে ফেলুন। তাকে আপনার জীবন থেকে জাস্ট ডিলিট করে দিন। আমি কি তাকে দেখতে পাবো না? আমার তো মনে হয় না। তাহলে তার কি হয়েছে সেটা আমাকেই ভাবতে দিন। আমি শুধু চাই তার চেহারার একটা নিখুঁত বর্ণনা। আর তার এমন কোনো বাড়তি চিঠিপত্র আপনার কাছে আছে কি যেটা আপনার কাজে লাগবে না? তাহলে ওইটা আমাকে একটু দিন। গত শনিবার ক্লিনিক্যালসে তার জন্য বিজ্ঞাপন দিয়েছিলাম। এই তার কাটিং, আর এই নিন তার 4খানা চিঠি। থ্যাংক ইউ। আপনার অ্যাড্রেসটা আমাকে কাইন্ডলি যদি একটু দেন। 31 লায়ন্স প্লেস, কাম্বারভেল। মিস্টার এঞ্জেলের ঠিকানা তো আপনি কখনো পাননি। আচ্ছা, আপনার বাবার ব্যবসাটা কোথায়? ফেনচার্চ স্ট্রিটের মস্ত বড় মদ আমদানিকারক ওয়েস্ট হাউস অ্যান্ড মারব্যাংকের হয়ে তিনি কাজ করেন। ধন্যবাদ। আপনার বক্তব্য আপনি বেশ গুছিয়েই আমাকে বলেছেন।
আচ্ছা, এই কাগজপত্রগুলো একটু রেখে যান। আর আমি আপনাকে যে অ্যাডভাইস করলাম সেটা কিন্তু মনে রাখবেন। ঘটনাটা আগাগোড়াই চাপা পড়ে যাক, সেটাই আমি চাই। আপনার জীবনের ওপর তার কোনো প্রভাব আর পড়তে দেবেন না, প্লিজ। মিস্টার হোসমার এঞ্জেলের চ্যাপ্টারটা আপনি এখানেই ক্লোজ করে দিন। মিস্টার হোমস, আপনি খুব ভালো, কিন্তু আমি তো আপনার কথা মতন কাজ করতে পারবো না। আমি চিরদিন হোসমারেরই থাকবো। সে ফিরে এলেই আমাকে পাবে। একটা ঢাউস টুপি আর বোকা বোকা মুখ সত্ত্বেও মেয়েটির সরল বিশ্বাসের মধ্যে এমন একটা মহত্ব ছিল যা আমাদের শ্রদ্ধা আকর্ষণ করেছিল। টেবিলের ওপর এক বান্ডিল কাগজ রেখে সে চলে গেল। বলে গেল ডাকলেই সে আবার আসবে। শার্লক হোমস কয়েক মিনিট চুপ করে বসে রইল। দুটো আঙুলের টিপ তেমনি ধরা আছে, পা দুটো সামনের দিকে ছড়ানো, দৃষ্টি নিবন্ধ ওপরে সিলিংয়ে। তারপর তাকের উপর থেকে পুরনো তেল তেলে মাটির পাইপটা নামালো। ওটা তার পরামর্শদাতা। পাইপ ধরিয়ে আবার চেয়ারে হেলান দিল। গাঢ় নীল ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে উপর উঠতে লাগল। তার সারা মুখে অসীম অবসন্নতার ছায়া। দেখো ওয়াটসন, এই মেয়েটার চরিত্র খুবই ইন্টারেস্টিং, তবে তার সমস্যাটা একেবারেই তুচ্ছ। আমার ক্লু লেখার যে ডায়েরিটা রয়েছে, ওর পাতা উল্টালে তুমি এরকম আরও অনেকগুলো কেস পাবে। যেমন ধরো ৭৭-এ অ্যান্ডোভারে বা গত বছর হেগে এই রকম ঘটনা ঘটেছিল। চালটা খুবই পুরনো, তবে দুই একটা নতুন কথাও রয়েছে। যদি কিছু নতুন শেখার থাকে, তবে সেটা শেখার রয়েছে মিস মেরির কাছ থেকে। মেয়েটা বড় ভালো। আপনারা শুনছেন এখন স্টোরি টাইমে আজকের অডিও স্টোরি, স্যার আর্থার কোনান ডয়েলের লেখা এ কেস অফ আইডেন্টিটি অবলম্বনে আমাদের নিবেদন অস্তিত্বের খোঁজে শার্লক হোমস। যদি কিছু নতুন শেখার থাকে, তবে সেটা শেখার রয়েছে মিস মেরির কাছ থেকে। মেয়েটা বড় ভালো। মনে হচ্ছে তুমি মেয়েটার মধ্যে কিছু দেখতে পেয়েছো যা আমার কাছে অদৃশ্য। অদৃশ্য নয় ওয়াটসন, অলক্ষিত। আসলে কোথায় চোখ ফেলতে হয় সেটা তুমি জানো না, তাই সব গুরুতর জিনিসই তোমার অদেখা থেকে যায়। আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে জামার আস্তিন, আঙুলের নখ বা একটা জুতোর ফিতের কতখানি গুরুত্ব। আচ্ছা বলো তো, মেয়েটার আকৃতি থেকে তুমি কি বুঝতে পেরেছো? আমাকে একটু বর্ণনা করে বলো তো। ঠিক আছে, স্লেট রং চওড়া, একটা খড়ের টুপি, তাতে ইট রঙের পালক লাগানো, কালো গুটি বসানো কালো জ্যাকেট, তার পাড়গুলোতেও কালো দানার কাজ করা। পোশাকটা বাদামি, বরং বলা যায় কফি রঙের চাইতেও গাঢ়। ঘাড়ে ও হাতায় লাল মখমলের পাড় বসানো, দস্তানা জোড়া ধূসর রঙের। ডান হাতের তর্জনীটা দস্তানার কুটো দিয়ে বেরিয়ে পড়েছে। আর জুতো জোড়া আমি লক্ষ্য করে দেখিনি। কানে ছিল ছোট গোল ঝোলানো সোনার কানপাশা। দেখে মনে হয় অবস্থা বেশ ভালো, বিলাসবহুল ও সচ্ছল। আস্তে আস্তে হাততালি দিয়ে শার্লক হোমস বলল, ব্রেভো ব্রেভো ওয়াটসন, সত্যি দিন দিন তোমার উন্নতি হচ্ছে। যদিও গুরুত্বপূর্ণ বিষয়গুলি সবই বাদ দিয়ে গিয়েছো, তবুও তোমার পদ্ধতিটা মোটামুটি ঠিকই আছে। আর রং দেখবার চোখও তৈরি হয়েছে। দেখো, কখনো কোনো কিছু মোটামুটিভাবে দেখবে না, সব সময় ঘটনার মধ্যে খুঁটিনাটি বিষয়গুলোর ওপর দৃষ্টি রাখবে। আমার প্রথম দৃষ্টি সবসময় পড়ে মেয়েদের জামার আস্তিনের ওপর, আর ছেলেদের বেলায় অবশ্যই ট্রাউজারের হাঁটুটাই প্রথম দেখা উচিত। তুমি নিজেও দেখেছো এই মেয়েটার আস্তিনে পাড় বসানো ছিল, তাতেই দাগগুলো ধরা পড়েছে। কবজির একটু উপরে
টাইপরাইটারে বসে কাজ করলে যে জায়গাটা টেবিলের সঙ্গে লাগে, একটা ডাবল লাইন বেশ স্পষ্ট চোখে পড়ে। হাতে চালানো সেলাই কলেও ওই রকম দাগ পড়ে, তবে সেটা বাঁ দিকে, আর ধরো বুড়ো আঙুল থেকে অনেকটা দূরে সেটা হয়। এর মতো সবচাইতে চওড়া জায়গাটায় হয় না। তারপরে ধরো আমি মিস মেরির মুখের দিকে তাকালাম, দেখলাম নাকের দুধারেই পিসিনের দাগ, আর সেটা দেখেই সাহস করে বলে ফেললাম ওর দৃষ্টিহীনতা আর টাইপ রাইটিং এর কথা। ব্যাস, ও তো একেবারে চমকে উঠল। আমিও বিস্মিত হয়েছিলাম। কিন্তু ব্যাপারটা খুবই সোজা। যাই হোক, এবার আমার বিস্মিত হবার পালা। নিচের দিকে তাকিয়ে দেখলাম যে জুতোটা পরে উনি এসেছেন তার দুপাটি আলাদা না হলেও কিছুটা যেন অন্য রকমের। এক পাটি জুতোর ডগায় কিছুটা কারুকার্য করা, অন্যটা একেবারে সাদাসিধে। এক পাটির 5টা বোতাম ঘরের শুধু নিচের 2টো বোতাম লাগানো, আর অন্য পাটির 1ম, 3য় আর 5মটা লাগানো। কাজেই তুমি যদি দেখো যে একজন সুসজ্জিতা তরুণী বাড়ি থেকে বেরিয়েছে আলাদা ধরনের দুপাটি জুতো পরে, তাও অর্ধেক বোতাম লাগানো, তাহলে এটা কি অনুমান করা খুব শক্ত যে সে খুব তাড়াহুড়ো করে এসেছে? আমি সাগ্রহে প্রশ্ন করলাম, আর কিছু? আর যেটা বুঝলাম যে বাড়ি থেকে বের হওয়ার আগে সে একটা চিঠি লিখেছিল। তুমি বোধহয় লক্ষ্য করেছো তার দস্তানার ডান হাতের তর্জনীর মাথাটা ছেঁড়া, কিন্তু এটা হয়তো দেখোনি যে তার দস্তানা আর আঙুল দুটোতেই বেগুনি রঙের দাগ লেগেছিল। তাড়াতাড়িতে লিখেছে বলে কলমটা দোয়াতের মধ্যে অনেক বেশি ডুবিয়ে দিয়েছিল। সেটা নিশ্চয়ই সকালে ঘটনা, আর না হলে আঙুলের দাগ অতটা স্পষ্ট থাকতো না। দেখো, এইসব বিষয় খুব মজার, যদিও এটা একদম প্রাইমারি লেভেলের। আচ্ছা, এবার কাজের কথায় আসা যাক। ওয়াটসন, বিজ্ঞাপনে প্রকাশিত মিস্টার হোসপার এঞ্জেলের বিবরণটা আমাকে একটু পড়ে শোনাবে কি? ছাপানো কাগজের টুকরোটা আলোর সামনে ধরলাম। তাতে লেখা, 14ই সকালে হোসমার এঞ্জেল নামক এক ভদ্রলোক নিখোঁজ হয়েছেন। উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, মজবুত গড়ন, পিঠবর্ণ, কালো চুল, মাঝখানে ছোট টাক, মোটা কালো ঝুলফি ও গোঁফ, রঙিন চশমা, ফিসফিস করে কথা বলে। সর্বশেষ যখন দেখা গেছে তখন পরনে ছিল সিল্কের পটি লাগানো কালো ফ্রাক কোট, কালো ওয়েস্ট কোট, নোনার আলবার্ট চেন, ধূসর হ্যারিস টুইডের ট্রাউজার, এলাস্টিক বসানো জুতো। যতদূর জানা যায় লেভেনহল স্ট্রিটের কোনো অফিসে কাজ করতেন। যদি কেউ সংবাদ দিতে পারেন। ওতেই হবে। চিঠিগুলো একবার দেখে নিয়ে আবার বলল, এগুলো অত্যন্ত সাধারণ বিষয়। মিস্টার এঞ্জেলের কোনো সূত্রই এর মধ্যে নেই। শুধু একবার তিনি বলজ্যাক থেকে উদ্ধৃতি দিয়েছেন। তবে একটা উল্লেখযোগ্য ব্যাপার আছে, যেটা হয়তো তোমার নজরেও পড়েছে। চিঠিগুলো টাইপ করা। শুধু সেটাই নয়, লক্ষ্য করো সাইনটাও টাইপ করা। নিচের দিকে দেখো, খুব সুন্দর করে টাইপ করা রয়েছে হোসমার এঞ্জেল। একটা তারিখ রয়েছে, কিন্তু লেডেনহল স্ট্রিট ছাড়া আর কিছু লেখা নেই। এই যে সাইনের ব্যাপারটা, এইটাই হচ্ছে প্রচণ্ড ইঙ্গিতপূর্ণ। এমনকি তুমি বলতে পারো যে এটাই হয়তো আমাকে চূড়ান্ত দিকে নিয়ে যেতে সাহায্য করবে। কিসের চূড়ান্ত? আরে ভাই, পুরো ব্যাপারটার ওপরের প্রভাব যে কতখানি সেটা কি তুমি বুঝতে পারছো না? বুঝতে পারছি, এ কথা বলতে পারি না। তবে হতে পারে যে চুক্তিভঙ্গের কোনো মামলা হলে যাতে স্বাক্ষরটা করা যায়, এটা তিনি চেয়েছিলেন। না না না, ঠিক সেটা নয়। যাই হোক, আমি এখন 2টো চিঠি লিখব, আর আশা করছি সেটাতেই পুরো কেসটা সমাধান হয়ে যাবে। একটা লন্ডন শহরের কোনো ফার্মকে, আর একটা মেয়েটার সৎ বাবা মিস্টার উইন্ডি ব্যাংক।
তাকে লিখবো আগামীকাল সন্ধ্যা 6টায় তিনি এখানে আমাদের সঙ্গে দেখা করতে পারবেন কিনা। মেয়েটার পুরুষ আত্মীয়দের সঙ্গেই আমরা মোকাবিলা করতে চাই, বুঝলে? যতক্ষণ না এই চিঠি দুটোর জবাব আসছে ততক্ষণ আপাতত আমাদের আর কিছু করবার নেই। অতএব ততক্ষণের জন্য আমাদের এই ছোট্ট সমস্যাটাকে তোলাই থাক। বন্ধুবরের সূক্ষ্ম বিচার শক্তি এবং অসাধারণ কর্মদক্ষতার বিশ্বাস করবার মতো এত কারণ আমার হাতে আছে যে সে এখন যেরকম নিশ্চয়তার সঙ্গে বিশেষ রহস্যটার ব্যাপারে মত প্রকাশ করল, তার সপক্ষে নিশ্চয়ই কোনো জোরালো যুক্তি আছে বলেই আমার মনে হলো। মাত্র একবার তাকে আমি পরাস্ত হতে দেখেছি, সেটা হলো বোহেমিয়া রাজ ও আইরিন অ্যাডলারের ফটোগ্রাফের ব্যাপারে। কিন্তু যখনই চিহ্ন চতুষ্টয়ের অলৌকিক ঘটনাবলী বা রক্ত সমীক্ষার অসাধারণ ঘটনার কথা ভাবি, তখনই আমার মনে হয় যে ওটা এতই অদ্ভুত এক রহস্য যেটা সেও উদ্ঘাটিত করতে পারেনি। আমি উঠে পড়লাম। সে তখনও তার কালো মাটির পাইপটি টানছে। আমার মনে হলো আগামীকাল সন্ধ্যায় আবার যখন আসবো তখন দেখতে পাবো মিস মেরি সাদারল্যান্ডের নিখোঁজ বরের পরিচয় পাওয়ার উপযোগী সবগুলো সূত্রই তার হাতের মুঠোয় এসে গেছে। সেই সময় একটা গুরুতর রোগীকেও নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম। সারাটা দিন রোগীর শয্যা পার্শ্বে বসে কেটে গেল। ঠিক 6টার আগে সেখান থেকে ছাড়া পেয়েই একটা ভাড়াটে গাড়িতে চেপে ছুটলাম বেকার স্ট্রিটে। মনে আশঙ্কা ছিল রহস্য সমাধানের চূড়ান্ত মুহূর্তে হয়তো উপস্থিত থাকতে পারবো না। যা হোক, ঘরে শার্লক হোমসকে পেলাম একা, অর্ধ নিদ্রিত। তার দীর্ঘ সরু শরীরটা আরাম কেদারার ভেতরে কুঁকড়ে পড়ে আছে। ঘরে সাজানো অনেকগুলো বোতল ও টেস্ট টিউব দেখে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঝাঁঝালো গন্ধে বুঝতে পারলাম সারাটা দিন সে তার প্রিয় রাসায়নিক পরীক্ষা নিয়েই কাটিয়েছে। ঘরে ঢুকে জানতে চাইলাম, সমাধান হলো? হ্যাঁ, বাইসালফেট অফ ব্যারাইটা। আরে না না, আমি সেই সমস্যাটার কথা বলছি। ওহো, সেইটে। আমি ভাবলাম তুমি সল্টের কথা বলছো। আরে ওটার মধ্যে কোনো সমস্যাই নেই, সে তো আমি তোমাকে কালই বলেছিলাম। তবে কি জানো, এই সব স্কাউন্ড্রেলদের ধরবার মতো কোনো যথেষ্ট আইন আমাদের দেশে নেই। লোকটা কে? আর মিস সাদারল্যান্ডকে ছেড়েই বা গেল কেন? সবে প্রশ্নটা করেছি, হোমস জবাবে মুখও খোলেনি। এমন সময় প্যাসেজে পায়ের ভারী শব্দ এবং দরজায় টোকার শব্দ শুনতে পেলাম। হোমস বলল, মেয়েটা সৎ বাবা মিস্টার জেমস উইন্ডিব্যাংক। তিনি আমাকে লিখে জানিয়েছেন 6টায় এখানে হাজির হবেন। ওই যে বোধহয় উনি এসে পড়েছেন। হ্যাঁ, আসুন। ঘরে ঢুকলো একজন শক্ত চেহারার মাঝারি মাপের ভদ্রলোক। বছর 30 বয়স, দাড়ি গোঁফ কামানো, পীতবর্ণ, শান্ত স্বভাব, ধূসর চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ ও অন্তর্ভেদী। আমাদের দুজনের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে তার চকচকে টপ হ্যাটটা সাইডবোর্ডে রেখে দিল এবং একটু মাথা নুইয়ে সামনের চেয়ারটায় বসে পড়ল। গুড ইভিনিং মিস্টার জেমস উইন্ডিব্যাংক। 6টার সময় আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য পাঠানো টাইপ করা এই চিঠিটা নিশ্চয়ই আপনারই। হ্যাঁ স্যার, আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু আপনি তো জানেন আমাকে অন্যের কাজ করতে হয়। এই তুচ্ছ ব্যাপার নিয়ে মিস সাদারল্যান্ড আপনাকে বিরক্ত করায় আমি খুব দুঃখিত। আমি মনে করি এই ধরনের কেলেঙ্কারি বাইরে প্রকাশ না করাই ভালো। আমার ইচ্ছের সম্পূর্ণ বিরুদ্ধেই সে এখানে এসছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন মেয়েটি বড়ই আবেগপ্রবণ, সহজেই উত্তেজিত হয়ে পড়ে। একবার কোনো দিকে ঝুঁকলে তাকে ঠেকানো পড়ে শক্ত। অবশ্য আপনাকে দিয়ে কোনো ভয় নেই, কারণ আপনি তো সরকারি পুলিশের সঙ্গে যুক্ত নন। তথাপি
একটা পারিবারিক দুর্ঘটনা নিয়ে হইচই হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। তাছাড়া বৃথাই এত সব অর্থ ব্যয়। হোসমার অ্যাঞ্জেলকে আপনি খুঁজে বার করবেন কেমন করে? হোমস শান্তস্বরে বলল, ঠিক উল্টো। আমার কিন্তু স্থির বিশ্বাস যে মিস্টার হোসমার এঞ্জেলকে আমি ঠিকই খুঁজে বের করতে পারবো। মিস্টার উইন্ডিব্যাংক চমকে উঠল, তার হাতের দস্তানা পড়ে গেল। আপনার কথা শুনে খুশি হলাম। জানেন মিস্টার উইন্ডিব্যাংক, এটা খুবই আশ্চর্যের বিষয় যে একজন মানুষের হাতের লেখার মতোই একটা টাইপরাইটারেরও নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। মেশিন যদি একেবারে নতুন না হয় তাহলে কোনো দুটো টাইপরাইটারের টাইপিং সম্পূর্ণ একরকম হয় না। কতকগুলো চিঠি হয় বেশি ময়লা, আর কতকগুলো একদিকে ময়লা হয়ে যায়। দেখুন, আপনার এই চিঠিতে প্রত্যেক ক্ষেত্রেই এর উপরটা একটু অস্পষ্ট আর আর এর লেজটা একটু ভাঙা। এছাড়াও আরও 14টা বৈশিষ্ট্য রয়েছে আর সেগুলো আরও স্পষ্ট। উজ্জ্বল দুটি চোখে হোমসের দিকে তাকিয়ে আগন্তুক বলল, মেশিনটা একটু পুরনো, তাহলেও অফিসে এতেই আমরা সব চিঠিপত্র লিখি। মিস্টার উইন্ডিব্যাংক, এবারে আপনাকে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখাবো। শিগগিরই টাইপরাইটার আর অপরাধের সঙ্গে তার সম্পর্কের বিষয় নিয়ে আমি একটা প্রবন্ধ লিখব বলে ভাবছি। এ বিষয়ে কিছুটা মনোযোগও আমি দিয়েছি। তো আমার কাছে মিস্টার হোসমার নামে নিখোঁজ লোকটির কাছ থেকে পাওয়া 4খানা চিঠি রয়েছে, সবগুলোই টাইপ করা। আর আশ্চর্যের বিষয় হলো যে প্রত্যেকটা চিঠিতে ই অক্ষরগুলো অস্পষ্ট আর আর অক্ষরগুলো ভাঙা তো বটেই, এমনকি আমার এই ম্যাগনিফাইং গ্লাসটা ব্যবহার করলে আপনিও বুঝতে পারবেন যে অন্য যে 14টা বৈশিষ্ট্যের কথা আমি এইমাত্র আপনাকে বললাম তার সবগুলোই তার মধ্যে খুব স্পষ্টভাবে রয়েছে। আহা, যাচ্ছেন কোথায়? মিস্টার উইন্ডিব্যাংক চেয়ার ছেড়ে লাফ দিয়ে উঠে টুপিটা হাতে নিল। মিস্টার হোমস, আপনার এসব আবল তাবল গল্প শুনে আমি সময় নষ্ট করতে পারি না। লোকটাকে যদি ধরতে পারেন ধরুন, আর যখন ধরবেন আমাকে জানাবেন। কয়েক পা এগিয়ে দরজার চাবিটা ঘুরিয়ে দিয়ে হোমস বলল, নিশ্চয়ই। তাহলে আপনাকে আমি জানাচ্ছি যে তাকে আমি ধরে ফেলেছি। কি? কোথায়? মিস্টার উইন্ডিব্যাংক চিৎকার করে উঠল। তার সারা মুখ ছাইয়ের মতো সাদা। কলে পড়া ইঁদুরের মতো সে হোমসের দিকে বাঁকা চোখে তাকাতে লাগলো। হোমস শান্তভাবে বলল, তা হবে না, সত্যি সেটা হবে না। আর আপনার পালাবার পথ নেই মিস্টার উইন্ডিব্যাংক। ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার। বসে পড়ুন। আগন্তুক ধপাস করে চেয়ারে বসে পড়ল। সবটা খুলে বলছি আপনাকে। তার মুখ বিবর্ণ, পাণ্ডুর, কপালে বিন্দু বিন্দু ঘাম। কোনো ক্রমে বলল, এই ব্যাপারে তো মামলা হয় না। না, আমারও সেটা ধারণা যে এ বিষয়ে কোনো মামলা হয় না। কিন্তু মিস্টার উইন্ডিব্যাংক, এরকম নিষ্ঠুর, স্বার্থপর আর হৃদয়হীন খেলা আমি এর আগে দেখিনি। যাই হোক, আমি আনুপূর্বিক সমস্ত ঘটনাগুলো পরপর বলে যাব। কোথাও যদি আমার কোনো ভুল হয় আপনি একটু ধরিয়ে দেবেন। লোকটি জবুথুবু হয়ে চেয়ারে বসে রইল। মাথাটা বুকের উপর ঝুলে পড়েছে, একেবারেই ভেঙে পড়েছে। ম্যান্টেল পিসের কোনায় পা দুটো রেখে দুহাত পকেটে ঢুকিয়ে হেলান দিয়ে কথা বলতে শুরু করল হোমস। মনে হলো সে নিজেকেই বলছে, আমাদের নয়। একটা লোক শুধু টাকার জন্য বয়সে তার চাইতে অনেক বড় একজন মহিলাকে বিয়ে করলো, আর তাদের যে কন্যা সন্তানটি যতদিন তাদের সঙ্গে থাকলো ততদিন তার টাকাও তারা ভোগ করতে লাগলো। তাদের মতো অবস্থার লোকের পক্ষে টাকাটা বেশ মোটা অঙ্কের, তাই সেটা হারানো মানে আর্থিক অবস্থায় অনেকটাই ফারাক হয়ে যাওয়া। তাই টাকাটা হাত করা একান্ত দরকার। মেয়েটা সৎ, অমায়িক, স্নেহশীল এবং হৃদয়বতী। একদিকে এইসব গুণ, অন্যদিকে তার বাঁধা আয়।
স্বভাবতই দীর্ঘকাল যে সে না বিয়ে করে থাকবে এটার কোনো কারণ নেই। আর তার বিয়ে হয়ে যাওয়া মানেই পরিবারের পক্ষে বছরে 100 পাউন্ড লোকসান। তো এই লোকসান ঠেকাতে তার সৎ বাবা কি করলো? সে সবচেয়ে সোজা পথটাই বেছে নিল। মেয়েটাকে বাড়িতে রেখে যাতে সে তার বয়সী পুরুষের সঙ্গে মিশতে না পারে তার ব্যবস্থা করল। কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারল যে এই ব্যবস্থাটা চিরকাল চলবে না, কারণ মেয়েটা চঞ্চল হয়ে উঠল, নিজের অধিকার ঘোষণা করলো, আর শেষ পর্যন্ত একটা বলের আসরে যাবার জন্য দৃঢ় বাসনা ঘোষণা করল। তার ধূর্ত সৎ বাবা তখন এক অদ্ভুত ফন্দি করল, এমন একটা ফন্দি পাকালো যাতে বুদ্ধির পরিচয় যদি বা মেলে, হৃদয়ের স্পর্শ একেবারেই মেলে না। সে তার স্ত্রীর সঙ্গে যোগসাজশ করে এবং তার হেল্প নিয়ে একটা ছদ্মবেশ ধারণ করল। তীক্ষ্ণ চোখ দুটোকে রঙিন চশমায় ঢাকলো, গোঁফ আর একজোড়া পুরু জুলফির মুখও সাঁটল মুখে, আর তার পরিষ্কার কণ্ঠস্বরকে ঢেকে দিল ফ্যাঁসফেঁসে আওয়াজে। আর মেয়েটার ক্ষীণ দৃষ্টিশক্তির সুযোগ নিয়ে আবির্ভূত হলো মিস্টার হোসমার অ্যাঞ্জেল হয়ে, এবং যাতে তার সঙ্গে আর অন্য কোনো প্রেমিক জুটতে না পারে সেই জন্য নিজেই তার সঙ্গে প্রেম শুরু করে দিল। এটা একটা তামাশা মাত্র। ও যে এমনভাবে অভিভূত হয়ে পড়বে আমরা ভাবতে পারিনি। না পারাই সম্ভব। সে যাই হোক, তো তরুণী মেয়েটি কিন্তু সত্যি সত্যি অভিভূত হয়ে পড়েছিল। সে আস্তে আস্তে প্রেমে পড়ে যাচ্ছিল। সে তার সৎ বাবার ফ্রান্সে যাওয়া সম্পর্কে সম্পূর্ণ নিঃসন্দেহ ছিল বলেই এই রকম একটা গভীর ষড়যন্ত্রের সন্দেহ মুহূর্তের মধ্যেও তার মনের মধ্যে উদয় হয়নি। ভদ্রলোকের মনোযোগ আকর্ষণ করতে পেরে সে খুবই আত্মপ্রসাদ অনুভব করেছিল। তার সঙ্গে যুক্ত হয়েছিল মায়ের মুখের উচ্চ প্রশংসা। ফলে মেয়েটা একেবারে প্রেমে ভেসে গেল। আর ঠিক তখনই মিস্টার এঞ্জেলের যাতায়াত শুরু হলো, কারণ বাঞ্ছিত ফল পেতে হলে ব্যাপারটাকে যত দূর সম্ভব এগিয়ে নিয়ে যাওয়া উচিত, ঠিক ততটাই সে এগিয়ে নিয়ে গেল। দেখা সাক্ষাৎ চলতে থাকলো। একসময় বিয়ের প্রস্তাবও হলো, যাতে মেয়েটার মন অন্য কারো দিকে ঘুরে না যায়। হ্যাঁ, কিন্তু এ হেন ধোঁকাবাজি তো চিরদিন চলতে পারে না। মিথ্যে মিথ্যে ফ্রান্সে তো বারবার যাওয়া যায় না। কাজেই সমস্ত ব্যাপারটাকে এমন একটা নাটকীয় পরিণতিতে নিয়ে যাওয়া দরকার হয়ে পড়ল, যাতে করে মেয়েটার মনে একটা স্থায়ী প্রভাব সৃষ্টি করা যায় এবং আরও বেশ কিছুদিন অপর কোনো প্রেমিক সংগ্রহ করা থেকে তাকে বিরত রাখা যায়। আর সেই প্রচেষ্টারই ফল হলো টেস্টামেন্টে হাত রেখে আনুগত্যের শপথ করানো এবং বিয়ের দিন সকালে একটা বিপদের সম্ভাবনার কথা উল্লেখ করা। জেমস উইন্ডিব্যাংক চেয়েছিল যে মিস সাদারল্যান্ড হোসমার অ্যাঞ্জেলের প্রতি এতটাই আসক্ত হয়ে থাকুক যে তার ভবিষ্যৎ সম্পর্কে এতটাই অনিশ্চিত হয়ে যাক, যাতে অন্তত আগামী 10 বছর সে কোনো অন্য পুরুষের দিকে না তাকায়। তাই সে তাকে গির্জার দরজা পর্যন্ত নিয়ে গেল, কিন্তু তারপর তো আর যেতে পারে না। তাই সে অতি পুরনো কায়দায় সুযোগ মতো গা ঢাকা দিল। আমার যতদিন মনে হয় গাড়ির এক দরজা দিয়ে ঢুকে আর এক দরজা দিয়ে বেরিয়ে গেল। কি ব্যাপার, আমি কি ঠিক বললাম মিস্টার উইন্ডিব্যাংক? হোমসের কথা শুনতে শুনতে আগন্তুক এতক্ষণে কিছুটা সাহস ফিরে পেয়েছে। বিবর্ণ মুখের ওপর একটা অবজ্ঞার ভাব এনে সে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, বলে উঠল, তা হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু মিস্টার হোমস, আপনার বুদ্ধি যখন এতই তীক্ষ্ণ, তখন তাতে একটু তীক্ষ্ণতা থাকা উচিত, যাতে আপনি বুঝতে পারেন যে এখন আপনি আইন ভঙ্গ করেছেন, আমি নই। প্রথমত, আমি আইনের চোখে কোনো অপরাধ করিনি, কিন্তু দরজার চাবি বন্ধ করে আপনি নিজেকে আক্রমণ ও বেআইনি আটকের অভিযোগে অভিযুক্ত হওয়ার দায় ফেলেছেন। চাবি ঘুরিয়ে দরজা খুলে দিয়ে হোমস বলল, আপনার কথাটা ঠিক,
আইন আপনাকে ছুঁতে পারবে না, কিন্তু আপনি হচ্ছেন সবচেয়ে বেশি দণ্ডের যোগ্য। মেয়েটার যদি কোনো ভাই বা বন্ধু থাকতো তাহলে তার কর্তব্য হতো আপনার পিঠে চাবুক মারা। বটে। লোকটির মুখে অবজ্ঞার ভ্রুকুটি দেখে হোমস যেন জ্বলে উঠল। মক্কেলের প্রতি আমার কর্তব্যের অংশ এটা নয়, তবু আমার হাতের কাছেই যখন একটা চাবুক রয়েছে, শিকারি চাবুক, তখন একবার সেটাকে ব্যবহার করাই যায়। পালাচ্ছেন কোথায়? চাবুকটার দিকে দুপা এগিয়ে গেল সে, কিন্তু তাতে হাত দেওয়ার আগেই সিঁড়িতে দ্রুত পায়ের শব্দ উঠল। হলঘরের ভারী দরজা সশব্দে খুলে গেল এবং জানলা দিয়ে আমরা দেখতে পেলাম মিস্টার জেমস উইন্ডিব্যাংক প্রাণপণ শক্তিতে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছেন। জোর গলায় হেসে উঠে আবার চেয়ারে বসতে বসতে হোমস বলে উঠল, বেটা পাজির পা ঝাড়া, একটা অপরাধ থেকে আর একটা অপরাধ। এমনি করে এমন জঘন্য অপরাধ একদিন ও করবে যে শেষ পর্যন্ত ওকে ফাঁসিতে ঝুলতে হবে, বুঝলে ওয়াটসন? এ কেসটা কিন্তু একেবারেই জোলো নয়। তোমার যুক্তির সবগুলো ধাপ কিন্তু আমি এখনো বুঝতে পারিনি। কি জানো, প্রথম থেকেই বোঝা গিয়েছিল যে মিস্টার হোসমার এঞ্জেলের এইসব অদ্ভুত ক্রিয়াকলাপের নিশ্চয়ই কোনো না কোনো জোরালো উদ্দেশ্য আছে। আর এটাও খুব স্পষ্ট যে যতদূর দেখা যাচ্ছে এই সব ঘটনার ফলে লাভবান হচ্ছেন একমাত্র ওই সৎ বাবা। তারপর দেখো, ওই যে দুই ব্যক্তি, মিস্টার হোসমার এঞ্জেল আর মিস্টার উইন্ডিব্যাংক, এরা কিন্তু কখনো কোনোদিন একসঙ্গে এক জায়গায় থাকেনি। সবসময় একজন চলে গেলে তবেই আর একজনের আবির্ভাব ঘটেছে। এইটাই হচ্ছে সবচেয়ে বেশি ইঙ্গিতপূর্ণ। রঙিন চশমা, অদ্ভুত গলার স্বর আর মোটা জুলপিও সেই জন্য। সবগুলোই হচ্ছে ছদ্মবেশের পরিপোষক। আমার সবগুলি সন্দেহই দৃঢ় হয়েছিল যখন দেখলাম যে সাইন করার জায়গাটাও টাইপ করা রয়েছে। এটা থেকে বোঝা গেল যে তার হাতের লেখা মেয়েটার এতটাই পরিচিত যে এক টুকরো লেখা দেখলেই সে হয়তো চিনে ফেলবে। ভেবে দেখো, এই সবই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু আরও কিছু ছোটোখাটো ব্যাপার এর মধ্যে রয়েছে, আর সব মিলিয়ে ওই একই দিকে সেগুলো আঙুল নির্দেশ করছে। এগুলো তুমি প্রমাণ করলে কেমন করে? দেখো, একবার লোকটাকে যদি ধরতে পারা যায় না, তবে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করাটা খুব একটা কঠিন হবে না। যে ফার্মের হয়ে কাজ করতো সেটা আমার পরিচিত। ছাপানো বিবরণটা সামনে নিয়ে ওর ছদ্মবেশের সহায়ক হতে পারে, যেমন গোঁফ, চশমা, গলার স্বর, এগুলোকে বাদ দিয়ে যা পড়ে রইল সেগুলোর বিবরণ দিয়ে আমি ওই ফার্মে চিঠি লিখে আমি জানতে চাইলাম যে তাদের অফিসের কোনো লোকের সঙ্গে ওই চেহারার কারো মিল আছে কিনা। আর ইতিমধ্যে টাইপরাইটারের বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করে ওই লোকটাকে একটা চিঠি লিখলাম এখানে আসবার জন্য। ঠিক যেমনটা আশা করেছিলাম তেমনটাই হলো। টাইপ করা জবাবই এলো, আর ওই একই রকমের ত্রুটি তার মধ্যে দেখতে পাওয়া গেল। আর একই সঙ্গে মেলে ফেনচার্চ স্ট্রিটের ওয়েস্ট হাউস অ্যান্ড মারব্যান্ক থেকেও একটা চিঠি পেলাম। তারা জানালো যে আমার বিবরণের সঙ্গে তাদের এক কর্মচারী জেমস উইন্ডিব্যাংকের চেহারার সঙ্গে হুবহু মিল রয়েছে। ব্যাস, দুয়ে দুয়ে চার করে ফেললাম। আর মিস সাদারল্যান্ড? দেখো মিস্টার ওয়াটসন, মিস মেরি সাদারল্যান্ডকে এই গল্পটা বললে উনি সেটা বিশ্বাস করবেন না। একটা ফার্সি প্রবাদ হয়তো তোমার মনে আছে, বাঘের বাচ্চাকে ছিনিয়ে নেওয়ার অনেক বিপদ, আর স্ত্রীলোকের মন থেকে তার স্বপ্ন কেড়ে নেওয়ার মধ্যে যে বিপদ সেটা তার চেয়েও বেশি। হাফিজ বা হোরেসের বাণী যেমন অর্থপূর্ণ, তেমনই পার্থিব জ্ঞানে সমৃদ্ধ। অতএব বুঝলে ওয়াটসন, এই কেসটাতে এইখানেই ইতি টানা যাক।
আমাদের আজকের নিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। ফিরে আসবো এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।